ইজতেমার আখেরি মোনাজাতে আত্মশুদ্ধির প্রার্থনা, দেশবাসীর শান্তি কামনা। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামীকাল। জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর, দুর্ভোগ চরমে। পুনর্বাসন চিকিৎসা বিষয়ে সচিবালয়ে 7 উপদেষ্টার বৈঠক। দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না সরকার, জানান শিক্ষা উপদেষ্টা। তিতুমির শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। লালগালিচায় হেঁটে বাউনিয়া খাল খনন কাজের উদ্বোধন 3 উপদেষ্টার। রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম শুরু সরকারের। টেকনিকে 12,000 কোটি টাকা ব্যয়ে 13 প্রকল্পের অনুমোদন। বিদেশি ঋণে আপাতত নতুন প্রজেক্ট হাতে নেবে না সরকার, জানান পরিকল্পনা উপদেষ্টা। এবং বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। কোচিংয়ে ক্যারিয়ার গড়া আর মাঠে ফেরার জন্যই এমন সিদ্ধান্ত, জানান সাবেক ক্রিকেটার। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দর্শক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিষয়ক কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। জামাতে ইসলাম আলারও টেন্ডার দিয়েছে, আমাদের যুব দলের একজন ভাই, আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, মনে করি আপনি প্রশ্ন করেন, আপনি মতামত দিন, আপনি প্রশ্ন করেন। লিডার ও পরবর্তীতে দেখা গেল ওই চাঁদাবাজিটা সত্য না, ও সিটি কর্পোরেশন। ভাই, আপনি প্রশ্ন করেন। রবিন, ওনাকে একটু 1 মিনিট সুযোগ দেন। উনি মুরব্বী মানুষ, 1 মিনিট সুযোগ দেন, উনি করবেন প্রশ্ন। জি বলুন, আপনি বলুন। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুনো দল নিয়ে একটি মিটিং হয়েছে, সেখানে দেখা গেল যে সে ওই জায়গাটা টেন্ডার নিয়েছে সিটি কর্পোরেশন থেকে। সে সেখানে টাকা তোলার জন্য সিটি কর্পোরেশনের দরপত্রে নির্ধারিত টাকা তুলছে, কিন্তু তাকে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করেছে। পরবর্তীতে সেনাবাহিনী এই চাঁদা তোলার জন্য সিটি কর্পোরেশনকে অনুমোদন দিচ্ছে যে এরা যেহেতু টেন্ডার নিছে, অনুমোদন এদেরকে চাঁদা তোলার দেওয়ার যাইতে পারে। পরবর্তীতে ওই যুব দল নেতা বহিষ্কৃত হয়েছে। আমি মনে করি এটা বৈষম্য চালিয়ে দিচ্ছে অন্যরা। আচ্ছা মুরব্বী, আমি মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি বসুন, আমি বলছি। দেখুন, আমরা ডিনাইলে থাকলে হবে না। অর্থাৎ আমাদের সামনে, আমাদের পেছনে, আমাদের বামে, আমাদের ডানে যেসব ঘটনা ঘটছে, ভালো মন্দ সবকিছুর ব্যাপারে আমাদেরকে সতর্ক বা সজাগ থাকতে হবে, জানতে হবে। দেখুন, আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য, দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্ক করার পরে যখন তারা সতর্ক, যারা হয়েছে হয়ে গিয়েছে ভালো, যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন। আপনি বলতে পারেন যে দেখো, হতে পারে আমাদের ভিতরে কেউ অন্যায় করেছে, কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অথচ অতীতে আমরা কি দেখেছি? অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে, দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী, তার 7 খুন মাফ। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। বিএনপি এই কাজটি করেনি। আমাদের নজরে যখন এসেছে, হতে পারে সব 100% আমাদের নজরে হয়তো আসছে না, দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি।
এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। এবার আসুন, কিছু সংখ্যক লোক বলার চেষ্টা করছে, হ্যাঁ আপনারা বহিষ্কার করে দিয়েছেন, আপনারা সদস্যপদ বাতিল করে দিয়েছেন, এটাই কি যথেষ্ট? এটা যথেষ্ট না। হতে পারে ওনাদের কথা সঠিক হতে পারে। এখন এটা যদি যথেষ্ট না হয়, একটি রাজনৈতিক দলের এর থেকে আর বেশি করার কি আছে? তারপরেও যদি কেউ কেউ মনে করে এটা যথেষ্ট না, তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরামর্শ বিবেচনা করব, যদি পরামর্শটি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমাদেরকে ওনারা পরামর্শ দিক আর কি কি করা যেতে পারে। কারণ একজন ব্যক্তিকে যখন ব্যক্তির সাথে, যে অন্যায়কারী যে কোনো অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম, এরপরে আমার আর কি করার থাকতে পারে? কাজেই কারো মনে যদি থাকে কোনো নতুন আইডিয়া যে আমরা আরো কিছু করতে পারি, ওনারা আমাদেরকে সেই পরামর্শ দিক। সেটি যদি বাস্তবধর্মী হয় অবশ্যই আমরা সেটা বিবেচনা করব, যদি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও বালা মুসিবত থেকে হেফাজতের প্রার্থনা করেছেন মুসল্লিরা। সৃষ্টিকর্তার রহমত প্রার্থনা ও সন্তুষ্টি লাভের আশায় দুহাত তুলে আকুতি জানান লাখো মানুষ। দেশ ও দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। কুয়াশার চাদর ভেদ করে পূবের আকাশে রক্তিম সূর্যের উকি। হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের শেষ দিনের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কোরআন হাদিসের আলোকে শুরু হয় বয়ান। ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড়। 9:30টায় টঙ্গীর তুরাগ নদের পাড়ে ইজতেমার ময়দানে বাংলাদেশের শীর্ষ মুরব্বী, ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আখিরি মোনাজাত শুরু করেন, যা চলে দীর্ঘ 30 মিনিট। মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, সব বালা মুসিবত থেকে হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামের পথে প্রতিটি মানুষ যাতে চলতে পারে সে হেদায়েত চান আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই চাওয়া যে দুনিয়ার শান্তি আখিরাতের কামিয়াবি যেন হয়। সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। মনস্কামনা আছে যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা আল্লাহ ভালো রাখে। আল্লাহ যেন সবার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে যাতে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে হেফাজত করেন। মূল ময়দানে জায়গা না পাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকে। তবে দেশি বিদেশি মুরব্বীদের বয়ানে সে কষ্ট ভুলেছেন। এখন ইসলামের আলো ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটি কোনায়। দেশি বিদেশি মেহমানদের কাছ থেকে মূল্যবান বয়ান শুনে আমাদের দুনিয়া এবং আখিরাতে যাতে সঠিকভাবে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিলেমিশে সবাইকে থাকার তৌফিক দান করেন। সারা দেশ 84টি মানুষজন আসছিল, ইসলামের দাওয়াত দিছিল। সোমবার থেকে জুবায়ের পন্থী বা সূরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে, যাতে অংশ নেবেন দেশের 23টি জেলার মুসল্লিরা, যা শেষ হবে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। সংঘাত ভুলে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে, সারা বিশ্বে ছড়িয়ে দেবে ইসলামের আলো, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে নাইম আল চিকো, নিউজ 24, গাজীপুর। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইসলামের বাণী ও দাওয়াত দিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। একসঙ্গে লাখো মানুষের স্রোত সড়ক ও রেল পথে তৈরি করে বাড়তি চাপ। বাস, ট্রাক, পিকআপ ও ট্রেনে গাদাগাদি করে ফিরছেন মুসল্লিরা। ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন বেশিরভাগ মানুষ। তবে সবার মুখেই ছিল অসামান্য ধৈর্য আর প্রাপ্তির আনন্দ। আখেরি মোনাজাত শেষে এবার টঙ্গীর তুরাগতীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। টঙ্গীর ইজতেমা মাঠ থেকে অর্জিত তাবলিগের দিনের শিক্ষা যেন দেশে বিদেশে ছড়িয়ে দেয়ার তাড়া।
গন্তব্য আলাদা হলেও তাদের সবার পথ একটাই, দিনের দাওয়াত। সবথেকে বেশি দরকার যাতে অনেক দ্রুত দেশটা একটা শান্তশিষ্ট পরিবেশে ফিরে আসে। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুন। 24 জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি চাইবো, দোয়া চাইবো, এবং মুসলমান যেন এক এবং নেক হতে পারে। তবে একসঙ্গে এত মানুষের ফিরতি পথের যাত্রায় সড়কে তৈরি হয় মহাজট। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেও বাড়ি ফিরতে শুরু করেন অনেকে। আমরা হাইটে আইছি এর থেকে সরসা থেকে পর্যন্ত। দৃঢ়তা ছিল, রাস্তাঘাটে জাম ছিল, গাড়ি চলাচল খুব কম ছিল। গাড়িগুলো যদি আরেকটু কাছে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জীবন বাজি রেখে কেউ কেউ আবার উঠেছেন ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ও দরজা জানালায় ঝুলে হাজার হাজার মানুষ। তবে স্বস্তিতে গন্তব্যে ফেরেন মেট্রো রেল ব্যবহারকারী যাত্রীরা। মেট্রো রেলে অল্প সময় আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। এখান থেকে যাবো মতিঝিল থেকে কমলাপুর থেকে আবার ওই যে আপনার পঞ্চগড় এক্সপ্রেসে। তাবলিগ জামাতের বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফরিয়াদ করছেন 3 দিনের এই মেহনত যেন ইহকাল এবং পরকালের শান্তির যোগান হয়। ইজতেমা থেকে প্রাপ্ত শিক্ষা যেন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ইজতেমা ময়দান থেকে মাসুদ সুমন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। বন্ধ হয়ে গেছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন গন্তব্যগামী সাধারণ মানুষ। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নেন তারা। ছাত্র আন্দোলনের আহতরা বলছেন, অনতিবিলম্বে দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে গতকাল শনিবার রাত 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। চিকিৎসাধীন অবস্থায় যে ওষুধপাতিগুলো দরকার ছিল তো ওষুধগুলো সমাজ কল্যাণে দিত, ঠিক আছে। 5-6 দিন হয়েছে ওই ওষুধগুলো বন্ধ করে দিছে। এই 6 মাসে এখন পর্যন্ত তারা আহতদের একটা মানে স্বচ্ছ একটা তালিকা সেটা প্রকাশ করতে পারে না, তারা ব্যর্থ। 6 মাস পরও এখনো আমরা চিকিৎসার দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, সরকার গুরুত্ব দিয়ে দেখছে তাদের বিষয়গুলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি। তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে যায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয়। বিকেলে একটি মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজকে চায় না, 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না। এটা যুক্তিসঙ্গত। এই কারণে 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসি চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে বসা তিতুমির কলেজের শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো দরকার। অনশনের 5ম দিনে রোববার সকালে কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে মহাখালী গুলশান রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা জানান, বিশ্ব ইজতেমার কারণে রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়া অন্য সড়কে কর্মসূচি পালন করবেন তারা। আজকের মতো কর্মসূচি শিথিল থাকবে।
আজকে আখেরি মোনাজাতটা শেষ হলো, তাদের জনদুর্ভোগের কথা চিন্তা ভাবনা করে আমরা এই যে মহাসড়ক অবরোধ আর রেলপথ এটা আমরা শিথিল করেছি শুধু আজকের জন্য। বাকি যে জোনগুলো আছে সেখানে আমাদের কর্মসূচি চলমান রয়েছে এবং সেটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। এই মুহূর্তে ওদেরকে হসপিটালাইজ না করতে পারলে হয়তো ওদের শারীরিক একটা লং টার্ম অথবা শর্ট টার্ম কমপ্লিকেশনের আশঙ্কা আমরা করতেছি। বাদ বাকি যারা আছেন এরা ছাড়া এদেরও সবারই অনেক সমস্যা অলরেডি ধরা পড়তেছে। দর্শক, জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা, আর এর ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। দর্শক, এই মুহূর্তে শ্যামলীতে আছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুরসালিন, জুলাই আহতদের পুনর্বাসন ভাতা ও সঞ্চয়পত্রের জন্য নীতিমালা করছে সরকার। সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক থেকে এমন ঘোষণা এসেছে। এখন আন্দোলনরতদের বক্তব্য কি, তাদের দাবিটা কি আসলে জানাবেন আমাদের। এই অঞ্চলে যেই পঙ্গু হাসপাতাল এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে, এখানে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তারা এর আগেও বেশ কয়েকবার তাদের চিকিৎসার নানাবিধ দাবি নিয়ে কিন্তু এই সড়কে নেমেছে। তবে সেগুলো ছিল এখন পর্যন্ত যেটি দেখা গিয়েছে যে এই শ্যামলী মোড় থেকে আগারগাঁর যে নতুন সড়কটি রয়েছে, এই সড়কে গতকাল অর্থাৎ শনিবার রাতেও কিন্তু তারা ঠিক এই সড়কটি অবরোধ করেছিলেন, কিন্তু আজ সকাল 11টা থেকে তারা তাদের অবস্থান কিছুটা সরিয়ে নিয়ে এসে তারা কিন্তু এখন যেটি পুরাতন মিরপুর রোড বলা হয়, অর্থাৎ গাবতলী থেকে যে সড়কটি নিউ মার্কেট আজিমপুরের দিকে চলে গিয়েছে, এই সড়কের যে অংশটি এটি তারা বন্ধ করে দিয়েছেন সকাল 11টা থেকে। এবং এই জায়গায় যে বিষয়টি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সড়কের উভয় পাশেই কিন্তু বিপুল সংখ্যক গাড়ি, নানা ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা সড়কে যারা এই আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা কিন্তু সড়কেই বসে শুয়ে যার যেভাবে শারীরিক সামর্থ্য রয়েছে ঠিক সেই সামর্থ্য অনুযায়ী তারা এখানে অবস্থান নিয়ে বসেছেন। এবং তাদের মূল যেই দাবি সেটি হচ্ছে যে সম্প্রতি এই আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ 4টি ক্যাটাগরি নির্ধারণ করেছিল সরকার, এবং সেই ক্যাটাগরিগুলো বাদ দেওয়ার দাবিতেই মূলত তাদের এই অবস্থান। মুরসালিন, আপনাকে ধন্যবাদ। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো আবার স্বাগত সংবাদে। অবশেষে খাল উদ্ধার করে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম শুরু করলো অন্তর্বর্তী সরকার। রোববার সকালে লাল গালিচায় হেঁটে বাউনিয়া খাল খনন কাজের উদ্বোধন করেন 3 উপদেষ্টা। বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা করে দেয়া হবে। জানান, ঢাকার নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে রাজধানীর জন্য রোল মডেল। তো আমরা আশা করি হয়তোবা রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে এমন প্রশ্ন দীর্ঘদিনের। এই বিশেষ আয়োজন প্রতিদিন বিকেল 4:30 থেকে হবে, 4:30 থেকে 5টা পর্যন্ত এই সময় আপনাদেরকে দর্শক দেখার আমন্ত্রণ। এমন পরিস্থিতি সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি। খালগুলো দিয়ে নৌযান চালানো হলে ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতির ঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয় হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খাল খনন, পুনরুদ্ধার ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেওয়া হয় ঢাকা শহরে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেওয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ। খনন কাজ উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা। উদ্বোধন করতে তারা যে পথে হেঁটে যান সেখানে বিছানো ছিল লাল কার্পেট। বলেন, সব কাজ সম্পন্ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা দিয়ে যাবে। বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য ব্যবস্থাপনা সেটাও আমরা খেয়াল রাখছি কিভাবে করা যায়, এবং তার পাশাপাশি
আমরা স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই, যেন যেখানে সেখানে যে কোনো কিছু ফেলে দিয়ে যেন ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দেওয়া না হয়। আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো। এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক। পরিবেশ উপদেষ্টা বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, এখন কয়েকটি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো, কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে, মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে। সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব, কিন্তু শেষ করতে পারবো না। উপদেষ্টারা জানান, আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধার করা হবে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। সুদ পরিশোধের বোঝা কমাতে অতিমাত্রায় বিদেশি ঋণ নির্ভর প্রকল্প থেকে সরে আসছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার টেকনিকের সভা শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। তবে রপ্তানিমুখী খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশি ঋণ নেওয়া খারাপ নয় বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ঋণ সহায়তা নেওয়া হবে। টেকনিক সভায় 12,532 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈদেশিক ঋণ যদি আমি শুধু সরকারি খাতের অবকাঠামো তৈরিতেই থাকি এবং সেই অবকাঠামো দিয়ে যদি এমন শিল্প বিনিয়োগ মানে বেসরকারি খাতে বেশি বিদেশি বিনিয়োগ বা সেটা রপ্তানিমুখী শিল্পে যদি বিনিয়োগ হয় তাহলে তো বৈদেশিক মুদ্রার পরিশোধের সমস্যা হবে না। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব সফরকালে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। রোববার দুপুরের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন তারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। Savlon Twinkle Baby Pen Diaper, Wetness Indicator, সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু। আবার স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ক্ষমতায় এসেই বিশ্বের বিভিন্ন যুদ্ধ বন্ধের বার্তা দিলেও বাণিজ্য যুদ্ধে ভালোভাবে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের উপর দিয়েছেন অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা, যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে প্রতিবেশী কানাডা, মেক্সিকো। তবে চীন বলছে, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে শেষ পর্যন্ত কেউই বিজয়ী হবে না। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন একের পর এক নির্বাহী আদেশ, তুলেছেন নিষেধাজ্ঞার ঝড়। তারই ধারাবাহিকতায় সবশেষ ঘটল কানাডা, মেক্সিকো ও চীনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনা।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে কানাডা ও মেক্সিকোর উপর 25% করে এবং চীনের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। কানাডা ও মেক্সিকোর পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকলেই 25% শুল্ক দিতে হবে। মার্কিন সরকারের দাবি, অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধেই নিতে হয়েছে এমন কঠোর সিদ্ধান্ত। ট্রাম্পের এই সিদ্ধান্তে চুপ থাকেনি মেক্সিকো। যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ সহ প্রতিশোধমূলক ব্যবস্থাও চালুর ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক সমান শুল্ক আরোপ করেছে কানাডাও। রবিবার দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানালেন, আগামী কয়েক সপ্তাহ কানাডীয় ও মার্কিনীদের জন্য কঠিন হবে। $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের উচিত কানাডার সাথে অংশীদারিত্ব করা, শাস্তি দেয়া নয়। এদিকে শুল্ক ইস্যুতে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ এমনটাই জানিয়েছে শি জিনপিং প্রশাসন। তবে বাণিজ্য বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলা সংবাদ। নানা বিতর্ককে সঙ্গী করে দেখতে দেখতে শেষ বিপিএল এর গ্রুপ পর্ব। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্লে অফ রাউন্ড, যেখানে মিরপুরে এলিমিনেটর দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্সের মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। আর দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্রতিবারের মতন এবারও বিপিএল শুরুর আগে নানা আয়োজন আর সম্ভাবনার কথা বললেও গ্রুপ পর্বেই বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। দেশি বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুর সাথে ফিক্সিং সন্দেহ, এসব মিলেই শেষ হয়েছে বিপিএল এর গ্রুপ পর্বের লড়াই, যেখানে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। সোমবার প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে প্লে অফের লড়াই শুরু হবে। টানা 8 জয়ে আসর শুরু করা রংপুর সবশেষ 4 ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে। তবে উত্তরের দলটি জয়ের ধারায় ফিরতে মরিয়া। তাই তো প্লে অফের আগে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে গ্রুপ পর্বে লড়াই করে শেষ 4-এ জায়গা করে নেয় মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। তাই তো এলিমিনেটরে জয়ের বিকল্প কিছুই ভাবছে না খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। অন্যদিকে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে টেবিল টপার ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে প্লে অফ নিশ্চিত করে তামিম ইকবালের দল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে চিটাগং কিংসের বিপক্ষে। গ্রুপ পর্বে 12 ম্যাচে 9 জয় তাদের। অন্যদিকে এক যুগ পর বিপিএল এ ফিরেছে বন্দরনগরী দল চিটাগং কিংস। হেরে আসর শুরু করলেও টেবিলে 2-এ থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ মিথুনের দলের সামনে সুযোগ কোয়ালিফায়ারে ম্যাচ জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সোমবার মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আল দাইয়ান, নিউজ 24। বিসিবি নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন হান্নান সরকার। দুপুরে নিজ বাসভবনে জানান, মূলত কোচিংয়ে ক্যারিয়ার গড়া আর মাঠে ফেরার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বয়সভিত্তিক দলের সঙ্গে ভালো কাজ করে 2024-এর ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন হান্নান। গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে 2 বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে। চুক্তির মেয়াদ পূর্ণ না করেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। গতকালকে আমি যখন পদপত্রটা দেই তার আগে আমি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি। মানে এটা হুট করে কোনো প্ল্যান না, যেটা আমার প্ল্যানটা আসলে বেশ অনেকদিন আগে থেকেই ছিল। আমি আন্ডার-19 24-এ ওয়ার্ল্ড কাপ করে আসার পরপরই আমার প্ল্যান ছিল কোচিংয়ে যাওয়ার। বাট সেই জায়গাটায় হঠাৎ করে যখন আমার ন্যাশনাল সিলেকশন প্যানেলে আসার অফারটা ছিল আমি সেটা নিয়েছিলাম। বাট 1 বছর যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে কোচিংয়ে গেলে আমার কেরিয়ার পাশাপাশি আমার মনে হয় ক্রিকেটে কন্ট্রিবিউটার জায়গাটা আরও বাড়বে। সেই জায়গা থেকে এই ধরনের সিদ্ধান্ত। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।